ইসির তালিকায় শাপলাকলি, তবু প্রতীক নিয়ে অনিশ্চয়তায় এনসিপি। নির্বাচনকে বানচাল করতে একটি গোষ্ঠী বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। বাজারগুলোতে কমতে শুরু করেছে দেশি জাতের মাছের দাম, কমেছে সবজি, ডিম ও মুরগির দামও। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স খেতাব হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হলো রাজপ্রাসাদও। এবং আগামী রোববার আসন্ন বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সভায় বসছে বিসিবি, আসছে টেস্ট অধিনায়কের নামও। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পেলেও প্রতীক ইস্যুতে দলটির ভেতরে টানাপোড়েন কমছে না। শাপলার প্রতীক না পাওয়ায় এখন নির্বাচন কমিশনের সঙ্গে তাদের বিরোধ তুঙ্গে। শেষমেশ তালিকায় যুক্ত হয়েছে শাপলাকলি, তবে এটি প্রতীক হিসেবে নেবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চিত এনসিপি। দলটি বলছে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয় ফোরামের বৈঠকে। বিস্তারিত জাগো রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন প্রক্রিয়া পেরোলেও প্রতীক ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দলের মধ্যে টানাপোড়েন চলছিল। দলটির দাবি ছিল শাপলা প্রতীক, কিন্তু বিদ্যমান বিধিমালায় প্রতীকটি না থাকায় নির্বাচন কমিশন প্রথমে অপারগতার কথা জানায়। নানা নাটকীয়তা শেষে অবশেষে ইসির সংরক্ষিত প্রতীক তালিকায় যুক্ত করা হয় শাপলাকলি। তবে এনসিপি এই প্রতীক নেবে কিনা তা এখনো অনিশ্চিত। বৃহস্পতিবার শাপলাকলি যুক্ত করে গ্যাজেট প্রকাশ করে ইসি। নতুন গ্যাজেটে ১০২ নম্বরের শাপলাকলি সহ আরও ৩টি প্রতীক যোগ হওয়ায় তালিকায় এখন মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯টি। নির্বাচন পরিচালনা বিধিমালার এই তফসিলটা সংশোধন করা হয়েছে। কিছু কিছু প্রতীক নিয়ে মন্তব্য আমরা শুনেছি যে এইটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক যাচ্ছে না, এরকম এই বিবেচনায় আগে এটি ১১৫টা প্রতীক ছিল, তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা ১৬টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা ১১৯টা প্রতীক এবার সূচীভুক্ত করা হয়েছে। তবে প্রতীকের বিষয়টি পরিষ্কার না হওয়ায় এনসিপির ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, নেতৃত্ব আলোচনা ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা রংপুর ও কুমিল্লায় সাংগঠনিক কাজে অবস্থান করায় তাৎক্ষণিক বৈঠক করা সম্ভব হয়নি। ইসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। তার অভিযোগ, গ্যাজেটে প্রতীক অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ইসির কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, অযথা বিভ্রান্ত করা হয়েছে। তিনি ইসি পুনর্গঠনের দাবি জানান। যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন জানান, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, সবচেয়ে বড় প্রশ্ন কোন প্রক্রিয়ায় প্রতীকগুলো তালিকায় যুক্ত হয়। শাপলাকলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড়ায় না যে তারপরে তোমরা যাচ্ছে আমরা দিলাম না, এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে দুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভটা এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শাপলা প্রতীক নিয়ে কোনো প্রকার আপোষ করবে না এনসিপি। যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন, আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য, যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন। আমরা আপনাদেরকে বলবো এইসব খেলা বন্ধ করেন। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। তবে এনসিপি শাপলাকলি প্রতীক নেবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত আসবে দলের কেন্দ্রীয় ফোরামের বৈঠকের পর। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হচ্ছে আমাদের জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান। রাকিব, স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। রাকিব, রিপোর্টের যেমনটি আমরা দেখছিলাম এর উপর ভিত্তি করে যদি আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচন কমিশন শাপলার প্রতীকের পরিবর্তে কেন শাপলা কলি তালিকাভুক্ত করেছে এবং এটা কি কোনোভাবে স্বচ্ছ বা নীতিমূলক হতে পারে কিনা মনে হয়? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমাদের যারা জাগো নিউজের দর্শক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে গতকালকে প্রজ্ঞাপন জারি করা হয় গতকাল বৃহস্পতিবার, এবং গতকাল এই প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন করে ইসির যে প্রতীকের যে তালিকা রয়েছে সেখানে একটি নতুন প্রতীক সংযুক্ত করে, এটি হচ্ছে শাপলা কলি। এবং আপনারা জানেন যে যে এনসিপি যে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে এক ধরনের আবেদন করে আসছিল এবং তারা বারবার বলে আসছিল যে শাপলা প্রতীকেই তারা নির্বাচন করবেন এবং শাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচন করবেন না। এবং তারা অভিযোগ করছিলেন যে মূলত কোনো রাজনৈতিক কারণে হয়তো তাদেরকে প্রতীক দেওয়া হচ্ছে না। অন্যদিকে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছিল যে তেমন কোনো রাজনৈতিক কোনো কারণ নেই এবং তারা যেটি বলছিলেন যে এর জন্য যে আরপিও সংশোধন করা কিংবা প্রতীক সংযুক্ত করার যে বিষয়াদি রয়েছে সেগুলো সম্পন্ন করার মাধ্যমে হয়তো এই প্রতীক বরাদ্দ আমি এর আগেও একবার আপনাদের এই প্রোগ্রামে কিন্তু বলেছিলাম যে হয়তো শেষমেশ এসে আমরা শাপলা প্রতীক দেখতে পাবো, কিন্তু আমরা যেটি দেখলাম যে শাপলা প্রতীক দেয়নি, তবে শাপলার মতোই হুবহু যেটি বলা যায় যে শাপলা কলি হয়তো এখনো আমরা যেটি দেখলাম যে এনসিপির পক্ষ থেকে এটিকেও অস্বীকার করা হচ্ছে, তারা শাপলা প্রতীকেই এখনো রয়েছেন। তবে ধারণা করছি যে হয়তো শেষ পর্যন্ত শাপলা প্রতীক নিয়ে যে ধোঁয়াশা রয়েছে এনসিপির মধ্যে হয়তো এটি শাপলা কলিতে গিয়ে তারা থামবেন, কারণ হাতে খুব বেশি একটা সময় নেই। আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে আমরা নতুন মাসে কিন্তু পদার্পণ করতে যাচ্ছি এবং যদি বলি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে এনসিপির জন্য জাতীয় নাগরিক পার্টির জন্য যেমন চাওয়া পাওয়ার জায়গাগুলো সংকুচিত হয়ে আসছে, ঠিক তেমনি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তাদের যে নির্বাচনের যে প্রস্তুতি সেটিও কিন্তু নিতে অনেকটা বেগ পেতে হচ্ছে যদি এই জটিলতাগুলো এখনই কাটিয়ে উঠতে না পারে। আপনি কিন্তু ইতিমধ্যে বললেন যে শাপলা কলির প্রতীকটা নিয়ে এনসিপির মধ্যে একটা ভিন্ন মত তৈরি হয়েছে। এই ভিন্ন মতটা কি আসলে কিভাবে সাংগঠনিক ঐক্য ও প্রচারণার কৌশলকে প্রভাবিত করতে পারে কিনা? আসলে এটা তাদের দলীয় ব্যাপার। আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত আমরা সেদিন যেটি দেখলাম যে শাপলা কলি দেওয়ার পর কিন্তু নির্বাচন কমিশনের সামনে অনেকের মধ্যে উচ্ছ্বাস দেখেছি, তবে তা আবার এমনও দেখেছি যে অনেকে বলছে এটা শাপলা না, এটা শাপলা কলি। মানে কেউ কেউ অনেকটা বলছেন যে এটাও হয়তো একটা শাপলা, ফুটন্ত শাপলা না, তো এটা তো শাপলা যেভাবে হোক। তো অনেকের মধ্যে উচ্ছ্বাস ছিল, আবার অনেকের মধ্যে এটা নিয়ে দুই মত রয়েছে। তারা বলছেন যে তাদের যে লাল শাপলা সাদা শাপলা বিভিন্ন কিন্তু নির্বাচন কমিশনে তারা ধারণা দিয়েছিল যে এই শাপলা কীভাবে দেওয়া যায়, অথবা ভাসমান শাপলা প্রায় 7 থেকে 8টি ধরন তারা দিয়েছিল। সেই শাপলা যদি পেত তাহলে হয়তো তাদের মধ্যে খুব বেশি একটা বিরোধ থাকতো না। তবে এখন যেটা হয়েছে যে এই যে ফুটন্ত শাপলা এটা নিয়ে তাদের দলীয় এক ধরনের মতভেদ থাকতে পারে, হয়তো এটি অচিরেই ঠিক হয়ে যাবে কিংবা তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কি করা উচিত তাদের। আচ্ছা, এই যে শাপলা এবং শাপলার প্রতীক নিয়ে যে বিভিন্ন ইস্যুটা ক্রিয়েট হচ্ছে, এটা কি আসলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো এনসিপির ভোট ও রাজনৈতিক প্রভাবের উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? আসলে প্রতীক অনেক সময় অনেক বড়, মানে ভোটের রাজনীতিতে প্রতীক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক, ধানের শীষ রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির এবং লাঙ্গল রয়েছে জাতীয় পার্টি। তো প্রতীক দিয়ে কিন্তু আমরা যদি দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে প্রতীক হচ্ছে একটা আবেগের একটা বিষয়। তো আপনি দেখবেন যে গ্রাম অঞ্চলে যাবেন, নৌকা প্রতীক বললেই মানুষ চেনে আওয়ামী লীগ, ধানের শীষ বললেই চেনে বিএনপি, এবং অনেকে কিন্তু আমাদের দেশে এখনও আমরা দেখেছি যে মার্কা দেখে ভোট দেওয়ার এক ধরনের রীতিনীতি কিন্তু রয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বা একটু কম শিক্ষিত মানুষজন যারা সচেতন না। তবে এখন এই আধুনিক সময় এসেও আসলে প্রতীক নিয়ে যে আমরা রাজনৈতিক মহলে যেই জল ঘোলা করতে দেখলাম, বিভিন্ন কাদা ছুড়াছুড়ি দেখলাম,
রাজনৈতিক বক্তব্য দেখলাম এবং এই প্রতীক ইস্যুতে আরও বেশ দুটি দল নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং কেন এনসিপিকে শাপলা দেয়া হবে এবং কেন তাদের দেয়া হচ্ছে না, এই বিষয় নিয়ে এক ধরনের রাজনৈতিক যে মাঠে যে গরম যে অবস্থা, তাদের মধ্যে বাকবিতণ্ডতা যেটি রয়েছে, এটি দুঃখজনক। তবে প্রতীক অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনের জন্য। আজকে এনসিপি 1 বছরও হয়নি, একটা নতুন রাজনৈতিক দল 1 বছর, দ্বিতীয় বছরে পা দিয়েছে 1 বছর শেষ করে। তো রাজনীতির মাঠে আশা করছি এনসিপি হয়তো আরও দীর্ঘ সময় পাড়ি দিবে। তো আস্তে আস্তে প্রতীকটা হয়তো তার দলীয় প্রতীকটা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই তারা আসলে এই প্রতীকের জায়গা থেকে শাপলাকে বেছে নিয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, এই যে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে প্রতীক সংক্রান্ত এ ধরনের বিরোধ ও ভ্রান্তি মোকাবেলায় কি পদক্ষেপ নিতে পারে এবং নির্বাচন কমিশনের প্রতি মানে আস্থা কতটুকু স্থিরতা দেখা দিতে পারে বলে কি মনে হয় আপনার? প্রতীক ইস্যুতে আসলে আমি একটু আগে বললাম যে রাজনৈতিক মহলে যে দ্বন্দ্ব কিংবা মতভেদ যেটি রয়েছে, মত পার্থক্য রয়েছে, এটি আসলেই এই 24 গণ অভ্যুত্থানের পরে এসে এমন রাজনৈতিক মতভেদ আমি মনে করি একদম হাস্যকর একটা ব্যাপার। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা আমার কাছে যেটি মনে হয়েছে যে নির্বাচন কমিশন একটি বুদ্ধিভিত্তিক একটি সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আপনি জানেন যে এর আগে যে রাজনৈতিক দুটি দল, আপনি জানেন যে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়েছিল, 2বার আবেদন করেছিল। তাছাড়া কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ কংগ্রেস নামে একটি দলও কিন্তু তাদের ডাব প্রতীকের পরিবর্তে তারা শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। তো আসলে এনসিপি তো শুরু থেকে শাপলা প্রতীক চেয়ে আসছে। তো এখানে নির্বাচন কমিশন যেটি করেছে যে শাপলা প্রতীক নিয়ে যেহেতু এক ধরনের দ্বন্দ্ব কিংবা মত পার্থক্য রয়েছে এবং কাকে রেখে কাকে দিবে এক ধরনের দোটানায় ছিল, সেখানে হয়তো নির্বাচন কমিশন এই যে নতুন করে প্রতীকের তালিকায় ফুটন্ত শাপলা কলি যুক্ত করে এক ধরনের কৌশল অবলম্বন করেছে বলে আমি মনে করি। এবং যে কৌশলের মাধ্যমে নির্বাচন কমিশন আজকে শাপলা প্রতীকের পরিবর্তে এই শাপলার কলি দিল এনসিপিকে। এবং এনসিপি, আমি বলবো যে এনসিপির উচিত হবে এই শাপলা কলি নিয়ে যদি সম্ভব হয় তাদের নির্বাচনে যাওয়া। আমার মনে হয় এটি সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। তাহলে হয়তো রাজনীতির মাঠে যে এক ধরনের তর্ক বিতর্ক রয়েছে শুধু প্রতীক ইস্যুতে, এটি খুব দ্রুত নিরসন হবে এবং দ্রুত নির্বাচনে আগাতে পারবে দলটি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে রাকিব হাসান আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন অর্থাৎ গণভবনকে জুলাই জাদুঘর ঘোষণা করে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আগে যে ফেসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে, ওনার যে বাসভবন যেটি উনি ব্যবহার করতেন সেটি জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। আসিফ নজরুল আরও বলেন, এটি একটি পৃথক জাদুঘর হবে। নির্বাচনকে বানচাল করতে একটি গোষ্ঠী বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল এ সময় বলেন, নির্বাচনের আগে গণভোট হওয়ার সুযোগ নেই, নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে। একটি গোষ্ঠী প্রচারণা চালাচ্ছে বিএনপি সংস্কার চায় না, অথচ বিএনপি হলো সংস্কারের দল। সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে জিয়াউর রহমান সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। পাশাপাশি 1978 সাল থেকে রাজনৈতিকভাবে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিক নিয়ে এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টো দিয়েছি আমরা করবো।
আমি খুব পরিষ্কার করতে চাই আমরা নির্বাচন করবো, নির্বাচন করতে চাই। এবং আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার বাচ্চা করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো কারণ থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত আটকাও থাকবে বলে আমি অন্তত মনে করি না। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে দেশি জাতের মাছের দাম। তবে নিষেধাজ্ঞা শেষ হলেও বাজারে ইলিশের ক্রেতা নেই বলে অভিযোগ বিক্রেতাদের। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দেশি ও চাষের মাছের পাশাপাশি ইলিশের সয়লাপা বাজার, কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় বেচা বিক্রি একেবারেই নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, বাজারে প্রচুর মাছ থাকলেও মনিটরিং না থাকায় দাম এখনও চড়া। এদিকে মুরগির দামে কিছুটা স্বস্তি মিলেছে। বিক্রেতারা জানাচ্ছেন, সরবরাহ বাড়ায় ফুলকপি, শিম, টমেটো আর করলার মতো সবজির দাম এখন ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। গত সপ্তাহে আমি আসিনি, তারপর মনে হচ্ছে যে মাছের দাম অনেক বেশি। মাছের দাম বেশি হওয়ার কোনো কারণ নাই, এটা ব্যবসায়ীদের সিন্ডিকেট, হয়তো বা সিন্ডিকেটের কারণেই এরকম দাম বৃদ্ধি হওয়ার মূলত সম্ভবত এটাই। শিং মাছ কেজি 1200, চিংড়ি 1000, কাঁচ কিলো 600 টাকা কেজি, চাপিলা 600 টাকা কেজি, এই যে কাঁচা লুটকা 300 টাকা কেজি, মলা মাছ 500 টাকা কেজি, ফ্যাসা মাছ 600 টাকা কেজি, কাইকলা মাছ কেজি 800, পোয়া মাছ 500, আইর মাছ কেজি 1100, এটা দেশি মাছ। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে 5 টাকা থেকে 10 টাকা কমছে। গত সপ্তাহে আমরা 75-80 বিক্রি করছি, এই সপ্তাহে আমরা 70-75 বিক্রি করতেছি। লাল মুরগিটা গত সপ্তাহে আমরা 305-310 বিক্রি করছি, এই সপ্তাহে আমরা 295-300 এরকম বিক্রি করতেছি। সোনালী কক্সটা 270 টাকা থেকে 280 টাকা আমরা বিক্রি করতেছি। আজকে গত সপ্তাহে ফুলকপি ছিল 80 টাকা পিস, আজকে এই সপ্তাহে 60 টাকা থেকে 50 টাকা পিস বিক্রি হইতেছে। সিম গত সপ্তাহে ছিল 120-100 টাকা, আর আজকে এই সপ্তাহে আপনার 70 থেকে 60 টাকা সিম কেজি পাওয়া যেতেছে। আপনার মূলা কমছে, গত সপ্তাহে ছিল 80-60, এই সপ্তাহে 1 কেজি 50 টাকা মূলা আপনার বিক্রি হইতেছে। ঢাকার মগবাজার রেলগেট এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইবি শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ সময় 13 নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের একটি দল মগবাজার রেলগেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। দায়িত্বরত কর্মকর্তা SI শাহিন বিষয়টি নিশ্চিত করেন। আটক মেজবাহুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, সকাল 7:30টার দিকে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী মগবাজার এলাকায় মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। এ সময় সিটিটিসি ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে 13 জনকে আটক করে। প্রাথমিকভাবে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। আজকে যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই যে অরাজকতা করেছে, নিজেদেরকে রাজাকার পরিচয়ে চিল্লাইছে, এদের কপাল ভালো যে আমার মতো একজন কেউ ছিল না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে, তার জন্য জানাজায় গেছিলাম। আর এই ফাঁকে ওরা আজকে যে কাজ করেছে, নিজেদেরকে রাজাকার বলে চিল্লাইছে। যদি নিজের জীবন যদি নাও থাকে, নিজের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব নাও থাকে, আমি বলে দিলাম যে পরবর্তীতে আজকে যারা করেছে তাদের তো খবর আছেই, এবং এর পরবর্তীতে যদি এই অন্তত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কেউ যদি এই দাবি করে, আমি তারা ছাড়বো না, বলে দিলাম আমি তাদের ছাড়বার না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিএনপির প্রতি ইঙ্গিত দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি দল যা জুলাই সনদের স্বাক্ষর করে আজ আবার তার বিপক্ষে অবস্থান নিয়েছে। কবুল
যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসামে এক পথসভায় তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ এ সময় বলেন, স্বাক্ষর করার পরে আজকে আবার তার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়ে যদি করব না তাহলে কাবিনে সিগনেচার কেন করলা? সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা? কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। এই সংস্কারের বিপক্ষে যারা মায়ের অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন। আজকে তারা সংস্কারের বিপক্ষে ন্যায়ের অবস্থান নিয়েছে, আগামীকাল তারা তত্ত্বাবধায়ক হয়ে গিয়ে বিপক্ষে ন্যায়ের অবস্থান নেবে, পরশুদিন আপনার ভোটের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। আজকে তারা ব্যালটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কালকে তারা আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নেবে। কালকে আপনার তারা টুপি চেপে ধরবে, পরশু আপনার ভাতের অধিকার কেড়ে নিবে, চাকরির অধিকার কেড়ে নিবে, জীবনের অধিকার কেড়ে নিবে। কিন্তু আমরা দেখেছি অনেকে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। নাসির ভাই আজকে বলেছে স্বাক্ষর করার পরে আজকে আমার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়ে যদি করবা না তাহলে কাবিনে সিগনেচার কেন করলাম? সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললাম? কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদেরকে সংসারও করতে হবে। পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে সৌদি সরকারের পাঠানো কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর উপজেলা পরিষদ চত্বর এসব মাংস বিতরণ করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও সাজিয়া শাহনাজ তমা জানান, এবছর খুবই কম বরাদ্দ পাওয়া গেছে, যা এতিমখানার তুলনায় খুবই অপ্রতুল। উপজেলার 20টি এতিমখানা, একটি মহিলা মাদ্রাসা, একটি আলিয়া মাদ্রাসা ও শিশু নিকেতন সহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মোট 25 কার্টুন মাংস বিতরণ করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে 1200 কেজি নকল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব সার ধ্বংস করা হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম নামে নসিমন চালককে 5000 টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার অভিযান পরিচালনা করে উপজেলার পুরাপাড়া বাজার সড়কের ওপরে থাকা একটি নসিমন থেকে সারগুলো জব্দ করেন। নকল সার বহনকারী নসিমন চালক শহীদুল ইসলাম বলেন, বোয়ালমারী উপজেলার সসরাইল বাজার থেকে সারের ডিলার জামিল পুরাপাড়া বাজারের এক সারের দোকানদারের নিকট পাঠিয়েছে। পুরাপাড়া বাজারে আসলে প্রশাসনের লোক তাকে আটক করে। এ বিষয়ে নগরকান্দা কৃষি কর্মকর্তা তিলক কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পুরাপাড়া বাজারে কিছু নকল সার নিয়ে কোনো এক সারের দোকানে দেওয়ার জন্য। পরে নসিমন গাড়ি বোঝাই নকল সার জব্দ করে ধ্বংস করা হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু তার প্রিন্স খেতাব হারিয়েছে। সঙ্গে তাকে ছাড়তে হয়েছে রাজপ্রাসাদও। দণ্ডপ্রাপ্ত যৌন হেনস্থকারী জেফ্রে ইপস্টেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েকদিন ধরেই চাপে ছিলেন অ্যান্ড্রু। অক্টোবরের শুরুতে ডিউক অব ইয়র্ক সহ নিজের সব রাজকীয় পদ ছেড়ে দেন সাবেক এ ব্রিটিশ প্রিন্স। প্রিন্স খেতাব হারানোর আগে অ্যান্ড্রু থাকতেন বাকিংহাম প্যালেসের বাইরের একটি রাজপ্রাসাদে, যেটি উইন্ডসর ম্যানশন হিসেবে পরিচিত। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, রাজার ভাই এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিতি থাকবেন। তবে তার দুই মেয়ে ইগুইন এবং ব্রিটাইসের
প্রিন্সেস খেতাব থাকবে। তবে প্রিন্স খেতাব হারালেও রাজা হওয়ার ক্ষেত্রে তালিকায় 8 নম্বরে থেকে যাবেন তিনি। ধারণা করা হচ্ছে অ্যান্ড্রুর এখন নতুন যে বাড়িতে থাকবেন সেটি ব্যক্তি মালিকানাধীন বাড়ি হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গেল 6 অক্টোবর। সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবার পূর্ণ মেয়াদে বিসিবির দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি সহ সভাপতি হিসেবে ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছিলেন। ইতোমধ্যে নতুন কমিটি একটি সভা করেছে। দ্বিতীয় সভায় থাকছে গেল বিপিএল এ ফিক্সিং ও আসন্ন আসর নিয়ে আলোচনা। বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত একজন সহ সব মিলিয়ে পরিচালক 24 জন। তাদের নিয়ে নতুন কমিটির দ্বিতীয় সভা হতে যাচ্ছে আগামী রোববার দুপুর 3টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এবারের বোর্ড সভায় আলোচনার বড় বিষয় আসন্ন বিপিএল আয়োজন। কবে কিভাবে শুরু হবে বিপিএল সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আসন্ন সভায়। এছাড়া টেস্ট অধিনায়কত্ব নিয়েও ঘোষণা আসবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন কমিশনের তালিকায় শাপলা কলি, তবু প্রতীক নিয়ে অনিশ্চয়তায় এনসিপি। নির্বাচনকে বানচাল করতে একটি গোষ্ঠী বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। বাজারগুলোতে কমতে শুরু করেছে দেশি জাতের মাছের দাম, কমেছে সবজি, ডিম ও মুরগির দামও। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স খেতাব হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হলো রাজপ্রাসাদও। এবং আগামী রোববার আসন্ন বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সভায় বসছে বিসিবি, আসছে টেস্ট অধিনায়কের নামও। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।